নয় দরজা করির বন্ধ, লইয়া ফুলে বন্ধ। কত রঙের ধরবে ফুলের কলি রে ভোমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভোমরা, নিশীথে যাইও ফুল বনে। তো পরবর্তীকারের কাছে কিছু পোকারা এসে পরবর্তীকারের কাছে বলে, আচ্ছা তুমি জোনাকিকে আলো দিয়েছো, আমাকে তো আলো দিলে না। রাইট, তো তুমি যে এই এত আলো দিলে ওকে, আমরা যে আলো পেলাম না। তখন উপরওয়ালা বলেন যে তুমি যেই হন, তিনি বলেন যে যাও, আমি তোমাকে এক বেলা সময় দিলাম, কোথায় আলো পাচ্ছ, কোথায় আলো আছে আমাকে একটু খোঁজ করে এনে বলো। রাইট, সব পোকারা বেরিয়ে যায় খুঁজতে। এক বেলা খুঁজে কেউ খুব তাড়াতাড়ি চলে আসে, কেউ একটু পরে আসে। একজন বলছে আমি ওই বাড়িতে হারিকেনের ওখানে আলো দেখেছি, একজন বলছে আমি ওইখানে ওই জঙ্গলে আগুন ধরেছে ওখানে আলো দেখেছি, একজন বলছে আমি ওইখানে ওই দরজার ফাঁক দিয়ে সূর্যের একটু আলো আসছিল, আমি ওখানে আলো দেখেছি। তো উপরওয়ালা খুব মজার একটা জবাব দেন, বলেন যে আলো যদি তুমি খুঁজে পেতে তাহলে তুমি আর আমার কাছে আসতে না, তুমি আলোয় বিলীন হয়ে যেতে। क्या बात, क्या बात। Namaskar, Adab, Namaste and welcome to a new episode of Leisurely Baatein. Our guest আজকে Orko, who needs no introduction. Orko, কেমন আছো? খুবই ভালো লাগছে এই সকালবেলা, অনেকদিন কেউ কল টাইম দেয়নি। So it feels wonderful. আমার নিজের পাড়াটা আমি ভীষণ ভালোবাসি। So ওই সকালে উঠে এতগুলো মানুষ ঘুম থেকে উঠেছেন, তাদের কাজ গোছাতে শুরু করেছেন। যিনি চা বিক্রি করেন, যার সাথে তোমার একটু আগে দেখা, মানে that চা was very very necessary and important. ওনাকে আমি আমার ছোটবেলা থেকে চিনি। আচ্ছা আচ্ছা। ছেলে একটি দুর্ঘটনায় মারা যায়। আচ্ছা। তো সাঁতার শিখতো আমার এক বন্ধুর কাছে। আচ্ছা 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 আচ্ছা। তো তারপরে সাঁতার শিখতে গিয়ে ডুবে যায়, মানে এবং সেই সময় আমার বন্ধু ছিল না, এবং তার প্রায় মানে কয়েকদিন পর খবর আসে, মানে নিজে থেকে অ্যাটেম্প্ট নিয়ে সাঁতার করতে গেছিল, এবং ভয় পেয়ে যায়। অনেকদিন আগেকার কথা, প্রায় আমার তখন কত হবে, মানে 12-13 বছর বয়স হবে, ছেলের তখন আরো কম। আমি সাঁতার জানি, আমার বন্ধু সাঁতার জানে। একদিন আমাকে হঠাৎ ফোন করে বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে, এবং যা হয় ভয় পেয়ে চলে যায়। তারপরে আমরা বহু বছর ওই দোকানে চা খেয়েছি, ভদ্রমহিলাকে দেখেছি কিভাবে আস্তে আস্তে রিকভার করেছে। ওই পাশে স্কুল, ওই স্কুলে আমরা ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। তো এই লট অফ স্মৃতি এন্ড নস্টালজিয়া। হ্যাঁ, মানে আমার এই আর স্পেশালি শীতের সকাল, মানে নানান রকমের স্মৃতি আর কি। না অ্যাবসলিউটলি। এই যে কথাটা তুমি বললে যে এই যে মানে আমরা অনেককে দেখি, কিন্তু তার পেছনে তার যে একটা গল্প, তার যে একটা কাহিনী, তার যে মানে যে একটা রেজিলিয়েন্স, সেটা আমরা কখনো বুঝতে পারি না মোস্ট অফ দ্য টাইম, রাইট? অ্যান্ড in line of that, we are all trying to fight and run after these, and there's so much of fear of our existential being, right? যে এই গাড়িটা করতে হবে, এই বাড়িটা করতে হবে, এই সাকসেস, ওই, without realizing that we are all permanent
residence in this world. So what's your thought? Have you thought of this or in your music or? আমি খুব ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করো, আমার মনে হয় যে যেটা সব থেকে বেশি আমার সুবিধে, যে আমার মানে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। আমার বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, সেটা আমি যে সঙ্গতির জায়গায় ছিলাম আমি এটা চুজ করতে পেরেছিলাম যে আমি এর থেকে কোনো প্রথাগত লাইন অফ প্রোগ্রেস বেছে নেব না। আমি যেটা আমার বাবা মা করতে পারেনি কখনো, আমার বাবা মা দুজনেই অসম্ভব ভালো সঙ্গীত শিল্পী, আচ্ছা, কিন্তু কখনোই সেটা পারসিউ করে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা তারা পারেননি। আমি আমার ছোটবেলা থেকে ভাবতাম যে বাহ, এটা করলেও তো হয়। তো সেইখানে আমি প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে যে প্রপার্টি জিনিসটাকে কিভাবে লেট গো করতে, সেটা প্রিভিলেজের কারণেই শিখেছি। যে বাবা অতটা পরিশ্রম করে আমাকে তৈরি করছিলেন একটা কিছুর জন্য, সেই কিছুটা কখনোই একটা প্রপার্টি সেন্ট্রিক মাইন্ডসেট যে হয়নি, সেটা মানে জন্য আমি অ্যাকচুয়ালি মনে করি যে আমি খুবই প্রিভিলেজ, যে আমার ওই জিনিসটার প্রতি, মানে কোনো জিনিসের প্রতি আমার খুব মানে একেবারে না হলে চলছে না এরকম না, বা না পেলে কষ্ট হচ্ছে না এরকম না, মানে অ্যাডজাস্ট টু এনি অ্যাডজাস্ট বলতে আমি বলছি যে এইটা আমার খুব ডিজায়ারের ব্যাপারটা নাকি এটা। আমি এই সোয়েটারটা ভালোবাসি, ইস্তাম্বুলে কোনো এক সময় কিনেছি, এটা হারিয়ে যেতে পারে আজকে, ঠিক আছে, মানে যাবে, হারিয়ে যাবে, মানে তার জন্য হয়তো সাময়িক দুঃখ পাবো, ঠিক আছে আর কি, মানে আমি মানে সেটা, কিন্তু এটা আমার এইরকম আমি কখনো ভাবিনি। এটা বাবার হতে পারে, আমার স্ত্রীর পড়তে ইচ্ছে করলে তার হতে পারে, শ্রাবন্তী বা জয়রাজের পড়তে ইচ্ছে করলে তার হতে পারে। আমার নিজের বলতে এইটুকুই আছে যে আমি গান গাইতে পারি, সেই গান আমি কাউকে উপহার দিতে পারি, এবং গান কোথাও গিয়ে প্রপার্টির যে আন্ডারস্ট্যান্ডিং তাকে কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ করতে পারে। তার কারণ গান গাওয়ার মুহূর্তের পর থেকেই আর গান তার থাকে না। আমি গান গাইলাম, তুমি সে গান শুনলে, তোমার ইমোশনটাও আমার সাথে জড়িয়ে গেল, আবার আমার গান গাওয়ার যে থট, যে আমি এই কারণে গানটা গাইছি, এটা আমার, সেটা কিছুটা আবার পাল্টে গেল। মানে সেটা আর থাকলো না যে এই কারণে আমি গানটা গাইছিলাম, আহা শুভদীপদার তো এই কারণে হয়তো গানটা ভালো লাগে, এবার সেটা আমার আবার একটা নিজস্ব জার্নি তৈরি করলো। হ্যাঁ, আমার জার্নির একটা অংশ হলো, মানে পার্ট অফ দ্য জার্নি। এটা আমার কাছে খুব মানে নদীর মতো, ইউ কিপ অন কালেক্টিং দ্য সেডিমেন্টস অ্যাজ ইউ কিপ ফ্লোইং অ্যাহেড। এবং শূন্যতার পরিপূরক, মানে শূন্য, নাগার্জুন যে শূন্যের কথা বলছেন, যে শূন্য মানে ভয়েড বলছেন, সেই শূন্যের পরিপূরক হয়ে উঠতে পারছে কিনা, অর্থাৎ আমার জীবনে ক্রমাগত কিছু শূন্যতা তৈরি হতে হতে যাচ্ছে, এবং সেই শূন্যতাকে কিছু না কিছু তো পূরণ করছে, তাই আনন্দ। মানে সেটা হয়তো খুব দুঃখের, এবং আনন্দ আর সুখ এক নয়, সুখ খুবই সাময়িক, বাট আনন্দ, তুমি যেটা বললে নদীর কথা বললে, আনন্দ কিন্তু সেই নদীর ধারা, কন্টিনিউয়াস একটা ফ্লো অফ স্টেট, মানে অনেকগুলো স্টেটের মধ্যে দিয়ে কিছু একটা যাচ্ছে, মানে ইটস আ কনস্ট্যান্ট। বাট ওইটাকে রিটেইন করা খুব একটা সহজ না, মানে ইটস আ বিগ মেন্টাল এক্সারসাইজ, আর বিল্ডিং ইওর মেন্টাল মাসল। নিশ্চয়ই, কিন্তু এটাও ঘটনা, ওটা অ্যাকনলেজ করা যে ওটাই হচ্ছে, যে কনস্ট্যান্ট শূন্যতা এবং শূন্যতার পরিপূরক, এই দুটো কনস্ট্যান্টলি নানাবিধ ভাবে, মানে একরকম ভাবে নয়, বৈচিত্র্যময় ভাবে প্রবাহিত হচ্ছে। এইটা আমার কাছে ভীষণ নেসেসারি, আমার কাছে মনে হয়। কারেক্ট।
তো এই নিয়ে তোমার একটা গান আমাকে খুব ভালো মানে খুব প্রভাবিত করে, আমি শুনেছিলাম এটা একটা কোনো ইউটিউবেই, আর এই তোমার গলায় গজল ওই প্রথম মানে আমি শুনেছিলাম আর কি, and gave me a very very soulful experience. It gave me a lot of peace. In fact, yesterday evening I was listening to it, and আমি চাইবো যদি আমাদের অডিয়েন্সের জন্য তুমি একটু গাইতে পারো এক अकेला इस शहर में। আচ্ছা, আমার এখানে বলে রাখি এটা মানে আমার গান তো নয়, মানে এটা একেবারেই ছবির গান। হ্যাঁ, আমার অসম্ভব প্রিয় একটি গান ঘরোন্দা ছবিতে ব্যবহার হয়েছিল, ভূপেন্দ্র সিং গেয়েছিল। হ্যাঁ, এবং অসাধারণ সুর, জয়দেবজির সুর। সো আমি মনে করি না যে কোনো গানই আমার, মানে সে গান যদি আমি লিখি আমার না আর কি। রাইট রাইট। ওই যেটা বললাম যে গান ওইটা ওই প্রপার্টির আন্ডারস্ট্যান্ডিংটাকে নেগেট করে দেয়। হ্যাঁ, সো এবং আশ্চর্যভাবে এই গানটা হয়তো সেটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক পুরনো গান কিন্তু আজও শুনলে মনে হয় একদম আজকের গান। একদম একদম। दिन खाली खाली बर्तन है और रात है जैसे अंधा कुआं, इन सोनी अंधेरी आँखों से आंसू की जगह आता है धुआं, जीने की वजह तो कोई नहीं, जीने की वजह तो कोई नहीं, मरने का बहाना ढूंढता है, ढूंढता है, ढूंढता है अकेला इस शहर में, रात में और दोपहर में आबुदाना ढूंढता है, आशियाना आशियाना ढूंढता है एक अकेला इस शहर में। ওরে ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিনদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কাঁদে কই, মনের দুঃখ কাঁদে কই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। क्या बात, क्या बात, क्या बात, क्या बात। কতটা সত্য না? হ্যাঁ, এবং সত্য মানে তুমি যেটা বলছিলে সেটাই ওই প্রথম প্রশ্নটাতেই ফেরত গেল আর কি, যে আমি আমার মানে আমার সুবিধে হয়েছে এটা
বুঝতে যে আমি সত্যি নই আর কি, মানে আমি এর জন্য হাহুতাশ করতে পারি। গান আমার এটা শিখিয়েছে যে যে গান আমি গাইছি, যার গানই আমি, এই যে তোমার অন্য একজনের গান তথাকথিত অন্য একজনের গান যে আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে এটা এর গান, এর লেখা, গানটা আমি তার অনেক বছর পরে হয়তো গাইলাম, তোমার কাছে সেই স্মৃতিটা রয়ে গেল। এবার সেটা আমার জন্য আরেকটা স্মৃতি তৈরি করলো। হয়তো তুমি তোমার এক বন্ধুকে বললে, সে হয়তো কোনো একদিন গিয়ে এই গানটা গাইলো। এবার তখন তার এই মানে এই যে প্রায় আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, তার কারণ সুরই কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, মানে সুর কারোরই ব্যক্তিগত সম্পত্তি নয়, এবং এ নিয়ে নানা বিবাদ থাকতে পারে, কিন্তু এটার কোনো অ্যাবসলিউট প্রমাণ নেই যে মানে এই সুরটার আর কোনো ম্যানিফেস্টেশন আছে না নেই। আমাদের মানে আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানে দীর্ঘদিন কাজ করি, তো আমাদের একটা কনসেপ্ট আছে প্রোগ্রামিং এ, অবজেক্ট ওরিয়েন্টেড। তো মানে একটা জিনিস আরেকটা জিনিসের মানে রেফারেন্সটা নেয়, অ্যাবসলিউটলি করতে এই করে। তো সেই জন্য মানে আজকাল যখন এই ইন্টেলেকচুয়াল রাইটস অনেক কিছু হয়, তো বাট এই প্রত্যেকটা সুর কোথাও না কোথাও থেকে ইনফ্লুয়েন্স, বাট বেস অফ ইট ইজ ক্লাসিক্যাল মিউজিক। আমি অত মিউজিক জানি না, বাট যতটুকু কানে শুনে আর কি, বা শুনে আর কি ইউটিউব বা বিভিন্ন অন্য ইনফরমেশন সোর্সে, তো এইখানে এত বেশি লড়াই, এত বেশি হাড্ডাহাড্ডি, কখনো কখনো হাসি পায়। মানে এটা লড়াই হিসেবে আমি গানের ক্ষেত্রে বলবো যে এটা লড়াই হিসেবে আমি দেখছি না। মানে দুয়ারে আইসা সে পালকি নাই ওরে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বল, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এবার মজার ব্যাপার হচ্ছে দুটো তো একই রকমের। এই সুরটা কার? আচ্ছা, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার চিনতে পারলে আপনারে পাবে চেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর। এবারে মুশকিল হচ্ছে একটা গান লালন ফকিরের, এবারে লালন এই পরের জায়গা পরের জমিনের অনেক আগের গান। তা এখন বিষয় হচ্ছে যে এইটা পরের জায়গা পরের জমিন তো লালন লেখেননি, বা লালন কোনো গানই লেখেননি, এটা মানে শ্রুতির জায়গা থেকে। এখন বিষয় হচ্ছে যে তাহলে লালনের গানটি না থাকলে পরের জায়গা পরের জমিন গানটা তৈরি হয় না। হ্যাঁ, এবারে বা দুয়ারে আইসা সে পালকি গানটা তৈরি হয় না। এবার আবার আমি যদি দেখি যে রামপ্রসাদ, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দেখো এর তলায় সেটা রামপ্রসাদ বা রামপ্রসাদেরও আগের যে সমস্ত কীর্তনী ধারা বা সুফিবাদের যে সমস্ত সুরের ধারা, এগুলো যদি না থাকে, মানে আমি সাট করে উইথড্র করে নিতে পারি না। মানে এইটা না, মানে একজন আরেকজনের মনের যন্ত্রণাকে কোথাও ট্রিগার করে দিয়েছে, সেখান থেকে সে আরেকজন বানিয়েছে। এটা হতে হতে একটা অঞ্চলের সুর, একটা ধারা তৈরি হয়েছে। আবার সেই অঞ্চলের ধারার কিছু মানুষ অন্য জায়গায় চলে যেতে হয়েছে কাজ নিয়ে, তারা কিছুটা সুর নিয়ে যেতে পেরেছে, কিছুটা স্মৃতি নিয়ে যেতে পেরেছে। এটা হতে হতে তখন আবার দেখা যাচ্ছে যে অদ্ভুত ভাবে, আচ্ছা ঠিক আছে, অন্য সম্পূর্ণ একটা অন্য ল্যান্ডস্কেপের ধারা এসে, তো এই মানে এটা বলা খুব ডিফিকাল্ট যে এই সুরটি কার। সুর এত অ্যাবস্ট্রাক্ট, এবং আমার মনে হয় এটা জয়রাজ খুব ইন্টারেস্টিংলি আমাকে ডিফাইন করেছিল যে বাংলায় অ্যাবস্ট্রাক্ট কথাটা দুটো অর্থ হয়। একটা অর্থের নাম, একটা অর্থ হচ্ছে যেটাকে আমরা বলি বিমূর্ততা,
এর কোনো দেখুন সুরকে তো স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, শুধুই কানে শুনতে পারি। রাইট। কথাও তাই, কিন্তু সুর তার যে বাঁধন তৈরি করে সেটা এত বিমূর্ত। সুরের যে বাঁধন তার আরেকটা অর্থ হচ্ছে নির্যাস, মানে অনেকগুলো সুর আছে তার মধ্যে থেকে ওইটাই আমি তুলে আনলাম, এই পারপাসে তুলে আনলাম। তার মানে অ্যাবস্ট্রাক্ট অফ সামথিং, মানে আমি অন্য একটা সুরও তুলে আনতে পারতাম, কিন্তু ওইটা তুলে আনলাম। সেইখানে আমার চয়েস কাজ করে, কিন্তু সেই চয়েস কখনোই আমার প্রপার্টি নয়। সেই চয়েস আমার চয়েস, আমার মানে আমি চাইলেও সেই চয়েস আমার বা কারোর প্রপার্টি হয়ে যাবে না। কারেক্ট কারেক্ট। তোমার গানে আরেকটা জিনিস আমি খুব ইনফ্লুয়েন্স, মানে তোমার মিউজিকে, নট জাস্ট গান, মিউজিকে, যে মানে আই পার্সোনালি ফিল যে মানে আমি মানে ভিসা ছাড়া অনেকগুলো দেশ ঘুরে এলাম, মানে ইটস ভেরি এক্লেকটিক, ভেরি ডাইভার্স। তো এই যে পার্সপেক্টিভটা, তুমি একটা সেনেগালিজ গান গাইছো, তুমি নেপালিজ একটা গান গাইছো, এবং বিভিন্ন তার মানে হিস্টোরিক্যাল একটা ভিউ দিয়ে তার একটা গানটার ব্যাকগ্রাউন্ডটাকে বুঝিয়ে, তোমার সাথেও যখন আমার কথা হয়েছে অনেকবার, অনেক সময় যে টার্কিশ মিউজিক, দ্য সুফিয়ানা মিউজিক, দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ইনস্ট্রুমেন্টস ইউ ইউজ, ওইটা কি করে এলো তোমার কাছে? মানে হাউ ডিড ইউ গেট ইনটু দ্যাট জোন যে হ্যাঁ এটাকে আমি এক্সপ্লোর করব, আমার মিউজিকের মধ্যে এটাকে আমি তুলে ধরবো? এইটা আমার মনে হয় তোমার ক্ষেত্রেও এরকমই হয়, মানে সেটা হয়তো মিউজিক নিয়ে হয় না, সেটা হয়তো অন্য কিছু নিয়ে হয়। মানে তুমি সকালে উঠে তুমি কি বলতে পারো যে শুধুই তোমার এইটা প্রয়োজন? তোমার তো অনেক কিছুই প্রয়োজন, মানে যেমন তোমার সকালে উঠে অমুক টুথপেস্টটা দিয়ে ব্রাশ করা প্রয়োজন, তারপর আবার অমুক কফিটা খাওয়া। এবার সেটাই সারা সবসময় ভালো লাগছে এমন নয়, কিন্তু আজকে হয়তো ওটাই আছে, অমুক স্মৃতিটা ট্রিগার করলো যে আচ্ছা ওই কফিটা যা খেয়েছিলাম না সেদিন, মানে বুঝতে পারছো? মানে সো এই যে এটা তো এটা কি বলবো, চয়েস না এটা? না, এখন ব্যাপার হচ্ছে এক্সপেরিয়েন্স না কি? হ্যাঁ, মানে তোমার আমরা এক্সপেরিয়েন্স তো এন্ডলেস, সেটা আমরা বললাম যে শূন্যতা আর শূন্যতার পরিপূরক। এবার পরিপূরক তো অনেক কিছুই হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে কখনো কখনো আগে যা পরিপূরণ করেছে তার স্মৃতি এখন অন্যরকম ভাবে সেটাকে সেই আজকের একটা শূন্যতাকে ইন্টারপ্রেট করছে। অ্যাবসলিউটলি তাই, একদম তাই। যে দিন খালি খালি বর্তন হ্যায়, রাত হ্যায় জैसे अंधा कुआं, इन सुनी अंधेरी आंखों से आंसू की जगह आता है धुआं। এটা একজন মানুষ যিনি মাইগ্রেন্ট, যিনি जीने की वजह तो कोई नहीं, मरने का बहाना ढूंढता है। কার কথা বলছে? একজন মাইগ্রেন্টের কথা বলছে যে इन उम्र से लंबी सड़कों को मंजिल पे पहुंचते देखा नहीं, बस दौड़ती रहती थी, इनको तो ठहरते देखा नहीं। क्या बात, क्या बात। एक अजनबी शहर में, इस अजनबी शहर में জানা পেহচানা ঢুঁড়তা হ্যায়। এই যে জানা পেহচানা ঢুঁড়তা হ্যায়, ইটারনাল একটা শব্দ, কয়েকটা শব্দটা মানে ইট উইল স্টে ব্যাক ইন জেনারেশনস। আমি কি আমার এই শহরটাকে চিনি? আমি কি এই শহরটার কে ঠিক করে চিনি? এই শহরের সাথে আমার যে স্মৃতিগুলো জড়িয়ে আছে, সেই স্মৃতিগুলোর যে ইমেজ, আর এই মেট্রো হয়ে গেছে, রাস্তায় এরকম পোশাক পাল্টেছে, কথাবার্তা পাল্টেছে, অ্যাগ্রেশন চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল ইন্টিগ্রিটি এফেক্টেড হয়েছে। তো আমি তো সেই রকম সেই শহরটা যেখানে বড় হয়েছি, যে বেহালার উপর দিয়ে যাচ্ছ, সেই বেহালা তো নেই এখন। বিষয় হচ্ছে যে তার আগেও যে বেহালা ছিল সেই বেহালাও ছিল না। তো বুঝতে পারছো যে এটা ইটস এ কনস্ট্যান্ট প্রসেস অফ লস। মানে তুমি সুফিজমের কথা বললে, সুফিজম সব থেকে ইন্টারেস্টিংলি যেটা বলে যে the wound is where the light enters you. রুমির
the crack is where the light enters you. So the crack, all of us have our cracks. তোমারও আছে। তুমি একটা কর্পোরেট মানুষ, হঠাৎ এইটা কেন করতে হচ্ছে? তোমার একটা ক্র্যাক আছে বলেই না করতে হচ্ছে। তোমাকে তো করতে হচ্ছে, সত্যি করতে হচ্ছে, এবং সেটা ইনাফ সাফিসিয়েন্ট একটা ক্র্যাক, তুমি ক্র্যাক আছে সেই ক্র্যাকটা রেকগনাইজ করেছো। এই যে রেকগনিশন এবং সেটাকে কিভাবে পূর্ণ করবে, আমার জন্য সেটা তখন মনে হয় যে আচ্ছা তাহলে কি করি, তাহলে একটা সুর নিয়ে সেই সুরটা হতে পারে ফাতুয়ো সিটা ডালানো, ফাতুয়ো সিটা ডালানো। কেউ একজন এখন তো ইউটিউবে সোজা হয়ে গেছে, আগে কি ছিল যে আমার কোন একজন বন্ধুর সাথে দেখা হলো, সে গাইছে ফাতু ফাই ফাই ফাতু ফাতু কিলিমান্ডিও ফাতুয়ো সিটা ডালানো। অবভিয়াসলি একটা অদ্ভুত সব মানে ভাষায় কথা হচ্ছে, আমি বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা ভাল লাগছে, মানে স্পেশালি যখন ফাতুয়ো সিটা ডালানো ফাতুয়ো সিটা ডালানো পাপাপুম কিম পাই ফাতুয়ো সিটা ডালানো ফাতুয়ো সিটা ডালানো fatu fai fai fatu fatu kilimandio fatuyo সিটা ডালানো। দেখলাম আচ্ছা তুমি আর নেই সে তুমি ফাতুয়ো সিটা ডালানো। এই যদি ওই ফ্রেজটার শেষে এটাও আসতে পারে, ওটাও আসতে পারে, মানে এই একই ফ্রেজটা ফাতুয়ো সিটা ডালানো, তুমি আর নেই সে তুমি, মানে যেখানে রিজলভ করছে, যে টাইমে রিজলভ করছে সেটা খুব কাছাকাছি, অথচ দুটোর ইউনিকনেস আছে কত, বোথ আর বেয়ারিং ইটস ইউনিকনেস। সো আমার ছোটবেলা থেকে ইমাজিন করা যে আফ্রিকা এবং তারপরে ফ্রান্সে আফ্রিকান মানুষদের সাথে, স্পেশালি পশ্চিম আফ্রিকার মানুষদের সাথে থাকতে গিয়ে তার যে সেই যে থট, সেটা যখন আস্তে আস্তে রূপ পাচ্ছে, আমি ভয়ানক আকৃষ্ট হয়ে পড়ছি আফ্রিকার প্রতি, স্পেশালি পশ্চিম আফ্রিকার মিউজিকের প্রতি। কেন পড়ছি, মানে একেবারে এলিয়েন যদি হতো কোন সুর বা ইয়ে, তাহলে তো আমি চিনতে পারতাম না তাকে। তাকে ভালো লাগতে গেলে তো আমার কোনো অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে একটা ইমপ্যাক্ট করতে হবে। হ্যাঁ, এবার সেইটা কোথা থেকে হচ্ছে, তার কারণ আমি শচীন দেব বর্মনের গান যখন শুনেছি ছোটবেলা, আমার অজান্তে, শুধু শচীন দেব বর্মনের গান বলে নয় সেটা, তখন সেটা তার ওই গানটা, ও তার শব্দগুলো, তার রিদম, তার সেই সময়ের পলিটিক্স, তার সাথে কতগুলো ছবি, কতগুলো লোকের মুখ, এগুলো জড়িয়ে আছে। এবার আমি যখন এই লোকটাকে দেখছি যে ফ্রান্সে একটা গ্রামে বসে সারাদিন কাজ করে বাড়ি এসেছে এবং সন্ধ্যেবেলা তার দিদার বানানো রাম সে খুলেছে, তার দিদা ক্যারিবিয়ানে ছিলেন, এবার তিনি হয়তো একটা কোকোনাট রাম বানিয়েছেন, নিয়ে এসছেন, বহু বছর আগে দিদা মারা গেছেন, সেই দিদার বানানো 12 বছর পুরনো একটা রাম খুললেন এবং খুলে হয়তো সেদিনে সে এই গানটা গাইলেন। আমি হাঁ করে শুনলাম, শুনে কিছুক্ষণ পরে আমার বডি রিঅ্যাক্ট করতে শুরু করলো যে আচ্ছা, এবার যখন রিঅ্যাক্ট করছে তখন ন্যাচারালি আমি দেখছি আচ্ছা ইট ইজ ট্রিগারিং মি। আমার ছোটবেলার কোনো একটা সাইকেলে করে বাবার সাথে যেতে যেতে বাবা এই গানটা গাইছে, বলছে যে কিভাবে বাবা ছোটবেলায় এই গানটা শুনেছে। সো মানে কোথাও বাবার ছেলেবেলা, আমার ছেলেবেলা, আমার এই মুহূর্তের ইয়ে, এগুলো সব না কোলাইড করছে আর কি। মানে ওই দেখো না, রেফারেন্স এনে ওটা রিলেট করা, এই যে মার্ভেলে একটা মজার জিনিস দেখায় তো আজকাল, যে মাল্টিভার্স, মানে আমরা সবাই এক একটা মাল্টিভার্স, মানে অনেকগুলো ইউনিভার্স আর কি, সেগুলো খুব কাছাকাছি আর কি, যদি সেরকম ভাবে দেখো খুবই কাছাকাছি। তার মধ্যে কেউ বাঙালি, কেউ হয়তো পাঞ্জাবি, কেউ হয়তো একজন শিশু, কেউ এই মানে এদের সবাই আছে আমার মধ্যে। তো সেই কলিশনের জায়গা থেকে আমার মনে হয়
সুর সব থেকে ভালো করে ওই কোলিশনটা করাতে পারে। রাইট রাইট রাইট। সুর, তাল, ছন্দ, সুর একা নয়, এই পুরো মানে সুর কখনোই ছন্দ এবং তালের ইয়েতে নয়, এবং তার পলিটিক্সটাই এরকম। সুরের যে মানে মজাটা, সে কখনোই এই যে বিমূর্ত তো সে কোনো একটা নির্যাসকে সে তুলে এনে মনকে ইন্ধন দিচ্ছে কনস্ট্যান্টলি। তুমি দেখবে এই গানটা তোমার ভালো লাগলো, এই গানটা কি তোমার ভালো লাগলো না, এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু মুহূর্ত যেটা তোমার মনে আছে, সেই মুহূর্তগুলো তোমার মনে পড়লো এবং সেইটা ভালো লাগলো। মানে শুধুই কি একটা সুর শুনেছি ভালো লেগেছে এরকম, নাকি একটা সুর শুনতে শুনতে কখনো কারো প্রেমে পড়েছি, কখনো একটা সুর শুনতে শুনতে খুব দুঃখের কথা মনে পড়েছে, কখনো সেই দুঃখটাই আবার আনন্দ হয়ে ফেরত এসছে, রিলিফ হয়েছে। হ্যাঁ, ধরো একটা মুভমেন্টে, এই বেহালায় আরজিকর মুভমেন্টের সময় আমি যখন এই বেহালায় যেখানে আমি বড় হয়েছি, রাস্তার উপর দাঁড়িয়ে যখন বিদ্রোহ আজ গাইছি, বিদ্রোহ চারিদিকে, সম্পূর্ণ নতুন স্মৃতি হয়ে গেল। এবং সেই স্মৃতিটা কিন্তু আমার ছোটবেলার বিদ্রোহ আজের স্মৃতি নয়। ছোটবেলার বিদ্রোহ আজের স্মৃতি হচ্ছে একটা পুরনো গ্রামাফোন রেকর্ডে বাবা হেমন্তের গান চালিয়েছে এবং পরপর গান চলছে, শৈলবাবুর সুর, আইপিটি এর গান, এবং আমি খুব আনন্দ করে গানগুলো শুনে একদম ছোটবেলা, মানে 3 বছর 4 বছর বয়স, তোলার চেষ্টা করছি আদো বুলিতে, হ্যাঁ গাওয়ার চেষ্টা করছি। এতদিন পর্যন্ত সেই স্মৃতিটা ছিল, তার সাথে জুড়ে গেল এইটা। এবার হ্যাঁ, এই রেফারেন্সটা জুড়লো। এবারে আমি হয়তো এমন হয়েছে এটা তো সুরটা। এবারে আমি যখন ফ্রান্সে আছি তখন ওরা একটা জিপসি সুইং বাজায়, ইটস কল্ড মাইনার সুইং, which is very famous Django Reinhardt tune. বিদ্রোহ আজ বিদ্রোহ, আমি জানি না অজান্তেই কি একটা ফ্লো, মানে ওইটার সাথে তো বিদ্রোহের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে। সেটা লেজিট সম্পর্ক সুর দিয়ে লিখে অ্যানালিসিস করে বার করা যেতে পারে, কিন্তু আমার সম্পর্ক, দুজন জিপসি আমার সামনে বসে বাজাচ্ছে এই গানটি এবং আমার সাথে আমার ট্রিগার করে যাচ্ছে আমার ছোটবেলার কথা। একজন কাশ্মীর থেকে আসা কম্বল ওলা, সে মনে আছে তোমার ছোটবেলা, শাল নিয়ে আসতো, তো এসছেন বাবা, শাল কিনবে না কিন্তু লোকটাকে নাও করতে পারছে না, সাইকেল নিয়ে এসছে, বাড়িতে বিদ্রোহ আজ গানটা বাজছে, এই ইমেজারিটা ছিল। এবার এর সাথে জুড়ে গেল মাইনার সুইং, জ্যাঙ্গো রাইনহার্ট। আমি কি করবো বলো তো সুনীল, আমার মানে বুঝতে পারছো, মানে আমার কনফ্লুয়েন্স অফ মানে অনেক কিছু আর কি। হ্যাঁ, আমার এবার এখন মুশকিল হয়ে গেছে যে বিদ্রোহের সাথে আমার একটা জিপসি সুইং অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। তো এইটা মানে এই জার্নিটা, ধরো এই যে তুমি ফ্রান্সের কথা বলছো, তুমি সেনেগালিজ গান গাইছো, এই যে মানে এইটা কি করে তোমার কাছে এলো যে এটাকে নিয়েও তোমাকে কাজ করতে হবে? তুমি তো শুনে বেরিয়েও যেতে পারতে, ভালো লাগলো, বেরিয়ে যাওয়ার খুব রাস্তা, এগিয়ে যাওয়া, সরি বেরিয়ে যাওয়া তো এগিয়ে যাওয়া, হ্যাঁ এগিয়ে যাওয়ার খুব রাস্তা ছিল না। তার কারণ আমার জীবনযাপনের জন্য আমার খুব সুযোগ ছিল না। তো সেই সময় আমি ফ্রান্সে স্বনামধন্য হাবিব তানভীরের মেয়ে অ্যানা, তার সাথে আমার তখন অনেক বছর আগেকার কথা, খুবই ভালো সম্পর্ক এবং আমরা দুজন একটা ডুয়োয়ে মিউজিক করি। আমরা ফ্রান্সে একটা গ্রামে থাকি, আমার আরো দুজন বন্ধু, ইয়ান, অ্যালেক্স, ওদের সাথে এবং ওদের পরিবারের সাথে। এবং গ্রাম মানে কিন্তু সে ভয়ানক গ্রাম আর কি, মানে
আমরা যে অর্থে আমাদের এখানে গ্রাম বলছি সেরকম গ্রাম নয়। মানে রিমোট বলতে অ্যাবসলিউটলি রিমোট, যে একটা গ্রামে দুটো বাড়িতেই দুটো পরিবার থাকে, এবার 30 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম, কোনো বাস আসছে না, তোমার নিজের গাড়ি আছে, গাড়ি নিয়ে ট্রাভেল করতে পারো, এছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং কমিউনিটি বিল্ড করার একটা অদম্য ইচ্ছে, সুযোগ পেলেই মানে অন্য জায়গা থেকে লোকে আসছে, এটা খবর পেয়ে যে আচ্ছা ও এখান থেকে এসছে, এই সময়টাতে আমি এই 4টে দিন খালি রাখি, এসে রান্না করব, গান বাজনা করব, অমুক জায়গায় বাজাবো। তো এটা করতে করতে যেটা হয় যে সেই সময় যেটাই পাচ্ছি সবই তো ফরেন। মানে আমি তখন ফরাসি খুবই মানে জাস্ট 2-3টে শব্দ বুঝতে পারছি, আর কি জানি না আর কি। তো সেখানে আমি কি করব, আমাকে এই অ্যাসোসিয়েশন তৈরি করতে করতে যেতেই হবে আর কি। এবং আমি এসছি গান শুনিয়ে মানুষকে বিনোদন আনন্দ দিতে আর কি। সে আমার জন্য রান্না করছে, ইয়ে করছে, আমি তো এসছি সেই পারপাসে। সো তার থেকে যদি কিছু না নিতে পারি, তার মুখে যদি ওইটুকু হাসি আমি না ফোটাতে পারি, সত্যি কথা যে আমি আচ্ছা একটু কষ্ট করি দেখি এই ফরাসি গানটা যদি একটু তুলে নিতে পারি, তাহলে পরের দিন ওর মুখে হয়তো আর একটু বেশি হাসি দেখবো। মানে বুঝতে পারছো আমি কি বলছি? মানে সেখান থেকে আমার মনে হয়েছে, ধরো ও ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, সহন গহন সহসা মনেতে রাখো, যদি ডাকো আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো, আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। মানে ধরো এইটাই চলছে, আমি গাইছি এটা, এবার আমি দেখলাম ও তারপর একটা গান করলো, Dites-moi dans quel pays effleura la belle romaine, archipel d'Anetaïs qui fut sa cousine charmaine, et qu'en parlant qu'en bruit mène dessus rivière, en surétant qui montait trop peu que même, mais de sang les neiges d'antan, qui montait trop plus que même, mais de sang les neiges d'antan. আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম আমি হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, Dites-moi où dans quel pays effleura la belle romaine, archipel d'Anetaïs qui fut sa cousine charmaine, et qu'en parlant qu'en bruit mène dessus rivière, en surétant qui beauté trop peu que même, mais de sang les neiges তো এইটা না আমি had to make a conscious effort যে যেহেতু ওটা ও গাইলো আমার গানটা শুনে, এটা কার গান গো, ইংরেজিতে, মানে ওই খুব ভালো ইংরেজি বললে আবার বুঝতে পারবে না, গ্রামের মানুষ বললো যে এটা জর্জ ভাসংস বলে একজনের গান। আচ্ছা কবেকার গান? তখন দেখলাম হেমন্ত বাবুর গানের খুব দূরে নয় অ্যাকচুয়ালি, 50 দশকের। আমি বুঝতে পারলাম যে আচ্ছা এই সময় এইভাবে কিছু মার্কিন, কিছু সোভিয়েত, কিছু মডার্ন ইনফ্লুয়েন্সের কারণে কতগুলো হারমোনিক স্ট্রাকচার
ফলো করা হচ্ছে, কতগুলো মেলোডিক স্ট্রাকচার ফলো করা হচ্ছে, আমেরিকান ইনফ্লুয়েন্স আছে তার মধ্যে, এবং ওই সরলতাটা আছে, ওই পোয়েট্রিটার জায়গা আছে, যার মধ্যে পুরনো আছে, আবার নতুনকে আহ্বান করার একটা প্রবল ইচ্ছে আছে, যার সংঘাত থেকে একটা, এবং এই ঘটনা তো ফ্রান্সেও ঘটছে, এই ঘটনা বাংলাতেও ঘটছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, তাদের নিজের নিজের মতন করে। তো আমার কাজ ছিল হচ্ছে একটা ব্রিজ তৈরি করতে 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 যাওয়া, যে আচ্ছা তুমি এই গানটা করলে, আচ্ছা আমি ভেবে দেখি তোমার সাথে কোনোভাবে, এটাই ভালো লাগতো ওদের। দিনের পর দিন সেটা করতে করতে করতে। আর একটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং, যে আমি যখন ইংল্যান্ডে থাকতাম সেই সময় আমার কোনো রোজগার ছিল না। আচ্ছা। যে কারণে সুবিধা আমার এবং অ্যানার দুজন সন্তান থাকতো সঙ্গে। 2012-13 কথা বলছি, তখন বাড়িতে খুব ভালোই দারিদ্র আর কি, বিকজ মানে ফ্রান্স থেকে আমরা ইংল্যান্ডে এসেছি, তার যে মধ্য সন্তান, যে তাকে একটা রাস্তায় একটা লন্ডনে একটা অ্যাটাক হয়, তো সেটাতে ওই ওদের ওখানকার হুডের যে নিজেদের এর মধ্যে সেখানে একটা মুখের একটা দিক ড্যামেজ হয়, তো সেইটার পর ওকে কিছুটা বাড়িতে রাখা এবং লেখাপড়া করানো, তো সেই কারণে ফ্রান্স থেকে মুভ করতে হয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে কখনো অ্যানা খুব থাকেনি, আমি তো যাইনি অত সময়ের জন্য, লন্ডন গেছি। রুরাল ইংল্যান্ড কিরকম হবে আমি জানি না, সেখানে গিয়ে দেখলাম যে আমার তো সার্ভাইভালের জায়গাই নেই কোনো, কি করব। দেখলাম যে না, আমার একটা যন্ত্র তো আছে, আমি তো রাস্তায় গান করতে পারি, যদি ধরে কেউ ধরবে, গান করছি তো। এই মানে দোদুল্যমান পরিস্থিতিতে আমি এটা এক্সিটার বলে একটা শহর আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে, ডেভনে আমরা থাকতাম, মেইনলি ক্রেডিটন বলে একটা গ্রামে। একটা বাসে চেপে আমার মনে আছে 3 টাকা 75, মানে 3 পাউন্ড 75 করে লাগতো রিটার্ন। ওইটুকু নিয়ে, মানে 5 পাউন্ড পকেটে নিয়ে বেরিয়ে পড়তাম, গিয়ে চার্চের সামনে বসতাম। তখন ওখানে একটা রেস্তোরাঁ ছিল চার্চের ক্যাথিড্রালের উল্টো দিকে, যেটার নাম ছিল টি অন দ্য গ্রিন। আমি ইংল্যান্ড মাঝখানে যাইনি, আমার এবং অ্যানার যে বিচ্ছেদ হয় সেটা 2016, তো বহুদিন ইংল্যান্ড যাইনি। আমার স্ত্রী বাবলিকে নিয়ে আমি বহু বছর পরে সেই জায়গাগুলো রিভিজিট করেছি। ওয়ান্ডারফুল। হ্যাঁ, আমি এই পার্সপেক্টিভে আমার নিজের একটা এক্সপেরিয়েন্স পরে বলবো। ভেরি সিমিলার। সো আমার স্ত্রীকে নিয়ে যখন ভিজিট করি, তখন দেখি ওই রেস্টুরেন্টটার নাম হয়ে গেছে ইট অন দ্য গ্রিন। আচ্ছা, টি অন দ্য গ্রিন নেই আর। তো সেইখানে আমি ঠিক যে জায়গাটায় গান করতাম সেটা আছে। যাকে খুঁজে পাইনি সেটা হচ্ছে একজন দাদু, পোলিশ মোস্ট প্রবাবলি, ওখানে পাশে বসে অ্যাকর্ডিয়ন বাজাতেন, যিনি খুব বিরক্ত হতেন আমি ওখানে থাকলে। তার কারণ আমি অবশ্যই আমার ভয়েস অনেক লাউডার, আমি জোরে গান করতে পারি, এবং আমার উপায়ও ছিল না, আমাকে গান গাইতেই হবে এবং খুব কম সময়ে টাকা তুলে আনতে হবে, একদম ভিক্ষে যেটাকে বলে। আমার যা যা গান আমি রেকর্ড করেছিলাম বিভিন্ন ইয়েতে, আমি একটা ক্যাসেট করে বা সিডি করে নিয়ে যেতাম আর কি, সেই তার একটা মূল্য রাখতাম। আমার অ্যালবাম ছিল তখন যেটা, সেটা নিয়ে যেতাম ফিজিক্যালি, সেখানে একটা মূল্য রাখতাম। তো আমার কাজই ছিল লোককে কনফিউজ করে দেওয়া যে আমি কোথা থেকে, আদারওয়াইজ ওখানে দাঁড়িয়ে কম সময় টাকা রোজগার, এবং রুরাল ইংল্যান্ড, আমার স্কিনের প্রায় কেউ নেই, দেখতে পাচ্ছি না যে অনেক আছে। হ্যাঁ, এক্সোটিক, কিন্তু কোথা থেকে বুঝতে পারছি না। এমন একটা ভাষায় গান করবো যেটা ধরতে পারবে না, গেয়েই যাবো, এটাও খুব ডিফিকাল্ট। তো একটা জামাইকান গান করলাম পিটার টশের, একটা ইংরেজি গান করলাম পুরনো আইরিশ গান, একটা বাংলা গান করলাম। এতে আমি লক্ষ্য করতাম যে সবচেয়ে আগে অ্যাট্রাক্টেড হতো বাচ্চারা।
মানে কোনো একজন মা তার বাচ্চাকে নিয়ে বেরিয়েছে টুকটুক করে, অদ্ভুত প্রাণীটা কে কি গান করছে এসে, আমি খুব আনন্দ পেতাম এটাতে। মানে আরো বেশি আনন্দ পেতেন টি অন দ্য গ্রিনের যে ভদ্রলোক উল্টো দিকে ছিলেন, যার দোকানে হয়তো অনেক লোক নেই, সে চুপি চুপি আমাকে এক কাপ চা দিয়ে যেতেন। হ্যাঁ, এখন আমার চা কেনার টাকা ছিল না, আমি দেখছি আমার টাকা জমছে আস্তে আস্তে, হয়তো 5 পাউন্ড 7 পাউন্ড, আস্তে আস্তে 20 পাউন্ড। কেউ একজন এসে জিজ্ঞেস করলো তোমার সিডিটা কত দাম গো? আমি ঠিক ভাবলাম আচ্ছা পরের দিন এটা লেখা নিয়ে আসবো, যেখানে লেখা থাকবে, আপনি যা দেবেন 6 পাউন্ড রাখছি। সো এরকম করে এইটা করে চলেছে বেশ বছর দেড়েক তো চলেছে। তো এটা করতে গিয়ে লক্ষ্য করেছি যে বিভিন্ন দিন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের রাগ, বিভিন্ন রকমের দুঃখ, বিভিন্ন রকমের আনন্দ, বিভিন্ন রকমের মনের ভাব। সুতরাং গানকেও না একটু জায়গা করে নিতে হয় ওই মানুষটার, যে মানে শুধু আমার কথা ভেবে নয়, আমার সামনের মানুষ, এবার আমি যেভাবে তার সাথে রিঅ্যাক্ট করছি, আমার আনন্দ বা দুঃখের এটা আমার সামনের লোকটাকে এফেক্ট করবেই। এবং আমার কাছে, আমি বিশ্বাস করি যে কারণে গান আমার নয়, তার কারণ যে মুহূর্তে গাওয়া হয়ে গেল সেটা আরেকজনের স্মৃতির মানে ইমিডিয়েট অংশ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে সেই, তাই না? এবার সেই স্মৃতিটার উপর তো আমার কোনো রাইট নেই, সত্য যে আমার তো রাইট নেই। আমি একটা গান গাইছি, তোমার কোন বেদনার কোন মুহূর্তটাকে সে ট্রিগার করছে তার প্রতি আমি তো ভয়ার হয়ে ঢুকে দেখতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি যেটা পারি সেটা হচ্ছে আমি তোমাকে আর একটা স্মৃতি তৈরি করার জায়গা করে দিতে পারি, তোমাকে একটু কমফোর্টেবল করতে পারি। হয়তো এটার থেকে একটা ইংরেজি গান করলাম, সেটা এইটা করতে করতে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি যে এন্টারটেনমেন্ট শুধুই যে অর্থে আমরা কর্পোরেট সেন্সে এন্টারটেনমেন্ট বুঝি সেটা নয় আসলে। তার কারণ রেকর্ডেড মিউজিকের ইতিহাসটাই তো 120 বছর। তার আগে এই যে 5000-7000 বছর ধরে মানুষ গান করছে, কোনো রেকর্ডেড মিউজিক ছিল না, কোনো কম্পালশন ছিল না যে আমি এত ঘন্টা রেকর্ড করতে পারবো না, আমি 3 মিনিটে রেকর্ড করতে হবে, রেডিও আসার আগে। সুতরাং আমরা এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের পরবর্তী সময়ের এরার মিউজিককেই মূলত কতগুলো নরম্যাটিভ স্ট্রাকচারে ফেলতে 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 যাচ্ছে। কিন্তু 5000 বছর ধরে একটা স্পিসিস, বা আরো বেশি 70,000 বছর হতে পারে, সেটা গান করছে, বাজাচ্ছে। কি কি গান করছে তার কিছু এভিডেন্স তো আছেই, যেগুলো 500-700 বছর আগেকার গান। এরকম কি ছিল নাকি যে উনি এই গান গাইতে পারেন না, এই সুরে গাইতে পারেন না? মানে বুঝতে পারছো যে একজন মিনস্ট্রেল যে পাঞ্জাবে বসে একটা সুর করেছেন, তার ধারা এসে পৌঁছেছে, একজন সুফি মিনস্ট্রেল, তার ধারা এসে পৌঁছেছে এই বাংলায়, হয়তো সিলেটে এসে পৌঁছেছে। তো সেখানে অবভিয়াসলি তার কিছু পরিবর্তন হয়েছে। মানে চাইনিজ খাবার, কি তুমি যে চাইনিজ খাবার এখানে কলকাতায় পাও, চায়নায় পাবে না তো সেটা। কিন্তু তুমি কি বলতে পারো হলপ করে যেটা চাইনিজ খাবার নয়? মানে বুঝতে পারছো আমি কি বলছি? মানে এইটুকু রেসপেক্ট যে এই মানুষগুলো তো এতদিন হলো এসছেন, বসেছেন, থাকার চেষ্টা করেছেন, ইন্টিগ্রেট করার চেষ্টা করেছেন। একে মানে সুরকে না এরকম ফেলে দেওয়া যায় না, যেরকম মানুষকেও দেওয়া যায় না। একটা বাসে অনেকগুলো মানুষ, এই সামনে ধরো একটা বাস যাচ্ছে, সেই বাসে অনেক মানুষ চাপছেন, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ হয়তো পাঞ্জাবি, শিখ, কেউ হয়তো খ্রিস্টান, হয়তো বুদ্ধিস্ট, কেউ হয়তো আজকে কেউ হয়তো একটু গরিব, কেউ হয়তো একটু অপেক্ষাকৃত বড় লোক, কেউ হয়তো নাক শীত করে, কেউ হয়তো নাক শীত করে না, কেউ হয়তো আলু সবজির কাজ বিক্রেতা, কেউ হয়তো মাছ বিক্রি করে উঠেছেন, কেউ হয়তো সেই মাছের গন্ধে বিরক্ত হচ্ছেন, কেউ হয়তো আজকের ভাড়াটা পকেটে নেই, ভাবছে আজকে কন্ডাক্টরকে ফাঁকি দিয়ে নেমে যাব। কিন্তু তার মানে তো সেটা এই সব রকম লোক আছেন,
রাইট রাইট তাকে তো লাথি মেরে বাস থেকে ফেলে দিচ্ছে না কেউ, না? রাইট একটা সহাবস্থানের স্পেস তৈরি হচ্ছে। তো হ্যাঁ মিউজিকের মজাটা ওটাই যে খুবই বিমূর্ত ভাবে একটা মানে অনেকগুলো স্মৃতির সহাবস্থানের একটা জায়গা এবং একটা খুব এসেনশিয়ালি একটা প্লুরালিস্ট জায়গা, যেটা একটা অ্যাবসলিউটিস্ট জায়গা নয়, ওয়েল সেড সেইটা মিউজিক তৈরি করতে পারে। রাইট মানে তুমি যখন ইংল্যান্ডে গেলে, মানে হ্যাঁ। আমি জাস্ট একটু বাবলির প্রসঙ্গে আসছি, হ্যাঁ। যে হাউ ডিড ইউ ফিল, আই মিন when you, মানে যখন তুমি ফিরে গেলে, obviously you have changed in a lot of ways, অফ কোর্স, এবং সবথেকে তো মজা সেখান থেকে গিয়ে কি তুমি তোমার 2016 ওই অর্ককে দেখলে ওখানে? 2000 একটা প্রথম যেটা হয় সেটা হচ্ছে 2012-13-তে আমি ওইখানে গান করেছি। আচ্ছা, সরি, হ্যাঁ এবং আমি প্রতিদিন টাকা হ্যাঁ। কাউন্ট করতাম। হ্যাঁ। আমার একটা ওই আমি একটা সার্ভাইভাল মোড, একটা ওই রাস্তাফারায়ন টুপি হ্যাঁ। পরি দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ। সো সেটা আমার অনেকগুলো আছে হাতে আচ্ছা, বোনা সব। আচ্ছা আচ্ছা এখন বাবলি বুনে দেয়। আচ্ছা, বাহ, হ্যাঁ, বাবলি খুবই ভালো ক্রোশে করে। তো বাহ। বাবলি অ্যাপার্ট ফ্রম মানে বিইং আ সিস্টেম হ্যাঁ, ফর মি, মানে বাবলি অ্যাকচুয়ালি প্রোটেক্টস মি, শি ইজ লাইক আ ট্রি ইন মাই লাইফ। রাইট রাইট আই এম ভেরি, মানে আমি রিয়েলাইজ করি যে আমার এই যে আমার যে দম্ভ, হ্যাঁ যে ভুলগুলো, যে অ্যাগ্রেশন, এগুলোকে একদম নেগেট করতে করতে যায় যে মানুষটা, সেটা বাবলি। রাইট তো তাকে যদি না নিয়ে যাই সেটা হ্যাঁ। যেটা প্রথম আমি বাবলিকে বললাম, বাবলি জানিস আমাকে যদি এখন এখানে বসে কেউ গান করতে বলে হ্যাঁ গান করে দেবো, কিন্তু যদি টাকা রোজগার করতে বলে আমি না পারবো না, তখন আমার পকেটে টাকা আছে জানিস। এখন আর আমার তো টাকা রোজগার করার প্রয়োজন নেই, আমার ভয় করছে এখানে বসে যদি গান করতে বলে। সেদিন ওই সময় যখন মানে আর কিছু থাকে না জীবনে, টুক করে বরফ পড়ছে, হ্যাঁ এই থেমে গেল, আবার হ্যাঁ। সূর্য উঠলো, প্রচন্ড ঠান্ডা, ব্রুটাল ঠান্ডা, ক্রিসমাস মার্কেট হ্যাঁ বসেছে। কিন্তু আমাকে যে আজকে 120 পাউন্ড নিয়ে বাড়ি যেতে হবে, তার মধ্যে যে 40 পাউন্ডের বাজার করতে হবে, ওই আমার ছোট ছেলেটা ও যে বাড়ি ফিরবে, ওর জন্য যে রান্না নেই বাড়িতে, এই যে সবে এসে পৌঁছেছি, কবে একটু স্টেবল হবে এই বাড়িটা, কবে, আচ্ছা সামনের মাসের আবার ভাড়া আছে, আচ্ছা আমার তো রিটার্ন টিকিটটাও মানে করা হয়নি, এবার রিটার্ন টিকিটটা তো আমাকে করতে হবে, তাহলে কি করব, আমাকে অন্তত 40টা পাউন্ড বাঁচাতে হবে। এই যে এই প্রসেসটা যে মুহূর্তে মাথায় আসে, টার্গেট, হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গে আমার মানে কনফিডেন্স অনেক বেশি আমি লক্ষ্য করলাম। তখন আর মানে হারাবার, there is no alternate, মানে that is the only ও thing, পিঠটা ঠেকেছে, আর কিছু অপশনই নেই ভাবার। মার্কসের কথা না যে ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু লুজ বাট ইউর চেঞ্জ। এবার সেই এটা কিন্তু মার্কস বলে না, সমস্ত মানে যার ক্র্যাক হয়েছে তার ভেতরে একই কথা না এটা, যে the wound is where the light enters you, রুমির কথা, মার্কসের অনেক আগেকার কথা না, ডিপ ডিপ। হ্যাঁ, তো মানে ওইটাই আর কি, মানে বা নাগার্জুনের কথা যে বলছি যে শূন্য। And how did she feel when you, what was her reaction? Babli was extremely happy and মানে খুবই অবাক হয়েছিল যে মানে I could speak in the local dialect, and which was my only way of letting them know that no, I'm not a foreigner, come on. So I started talking like that with them, and they had this way of talking back in the southwest of England, where they put a lot of stress on the R, so they have this way of talking which is rather southwest and very crude. I love talking like that, waking up in the morning and saying, you're right there, me lover, it's a lovely morning, isn't it? I don't know what you're singing there. So I got used to that. Right. And the thing is, I can try to speak like that with you now, but it won't happen as perfectly because of the fact that I'm not with them. Correct. In that circumstance. But the moment I'm there,
it'll just take me a second too, because I know the music in that language. Right. So music is not just a tune. Right. Music is everything. এই যে তুমি গাড়ি চালাচ্ছ কলকাতা, এগুলো সব এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি 20 years back, this has had a very different completely different definition, right? Power center বলতে পারো। আজকে নেই, রাইটার্স এর পাশ দিয়ে যাচ্ছি, রাইটার্স খালি পড়ে আছে। এটা ভাবা যায় কখনো আমাদের মানে 20 বছর আগে কেউ ভাববেই না। এবারে মুশকিল হচ্ছে যে আমি এটাকে একরকম একটা একরোখা ভাবেই যদি দেখতে শুরু করি, তাহলে আমার জীবনটা ভীষণ বোরিংলি স্যাড হয়ে যাবে। মানে স্যাড, খুব বোরিং সেই স্যাডনেসটা। মানে স্যাড, লেট ইট বি আ লিটল মোর ভাইব্রেন্টলি স্যাড, মানে প্রপারলি স্যাড, ইউ নো। যে মিউজিক মানে যে স্যাডনেস আমাকে কিছু একটা বলতে, মানে একটা সলিউশন বার করার কথা বলবে, যে স্যাডনেস আমাকে আরো বেশি স্যাডের দিকে ধাক্কা মেরে 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 মেরে, মানে এটা আমি মানে এই ইনভেস্টমেন্ট আমি আর করবো না। বোঝাতে পারছি? মানে আমি সেইখানে আমি সবসময় কিছু না কিছু একটা ফিল করার স্পেস খুঁজবো, টুয়ার্ডস আ পজিটিভ লাইট। হ্যাঁ, মানে টুয়ার্ডস লাইট। Light can be positive, light can be negative, light can burn you, light can you know give you the path, also give you the path. হ্যাঁ, কিন্তু একটা পথ তো নয়, there are multiple directions, আর যে একটা ওই পথটাই যে ঠিক সেটা না। আমি দেখেন you can go and lead taking a different direction back home, একটু লম্বা হতে পারে বাট তুমি বাড়ি পৌঁছাবে। হ্যাঁ, মানে আমি গানের ইয়েতে বলি তোমাকে, আমি যদি বলি, ধরো আমার ইংল্যান্ডে শেখা খুব প্রিয় একটা গান, যেটা পরে আমেরিকায় খুবই পপুলার হয়। My grandfather's clock was too large for the shelf, though it stood 90 years on the floor. It was taller by half than the old man himself, though it weighed not a pennyweight more. It was bought on the morn, on the day that he was born, and was always his treasure and pride. It stopped short, never to go again, when the old man died. 90 years without slumbering, his life seconds numbering. Hey, dim, jim, jim, boroshai. Kya baat? Hawa him, 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 boroshai. Tumi ele aaj mone সহসায়, পথ চলিতে যে পাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরসায়। নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি, হীরক রাজার শয়তানি জানি জানি। নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, इसको ही जीना कहते हैं तो यूं ही जी लेंगे, उफ न करेंगे लब सी लेंगे आंसू पी लेंगे। যেন মনে হচ্ছে কলকাতা বলছে আমাকে, যে পুরনো কলকাতা। আর ইনসিডেন্টলি আমরা ওই পুরনো কলকাতার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে ইটস ভেরি আইকনিক প্লেস। এখানে মানে তুমি যদি ভাবো আরজি করের মূল প্রোটেস্ট এখান থেকে শুরু হয়েছে, মানে এবং মানে এত মানুষ একসাথে, এত মিছিল, এত বিদ্রোহ, তারপরে আবার শহরটা শান্ত হয়েছে, দুঃখ পাচ্ছে আবার। গম সে আব ঘবরানা কেসা গম সবার মিলা। সত্যি তো এই শহরটা এত দুঃখ পেল। हमने तो जब कलियां मांगी घाटों का हार मिला,
क्या बात लोग तुझे प्यार को प्यार मिला তুমি এটা গাইলে তো না গিয়ে থাকতে পারলাম না এই এই যে কম্পালশন যে আচ্ছা কিন্তু এই দেখবে এবার তোমার মনে থাকবে জানে ও কেসে লোক তুমি এসপ্ল্যানেডের মোড়ে ওই ট্রাফিকের মাঝে গিয়েছিল বিরাট মসজিদটা পেরিয়ে ইয়ের দিকে আমাদের গ্র্যান্ডের দিকে যেতে যেতে পুরনো কলকাতা এই আরজি করার কথা বলছিলে এই ভাষা যেগুলো হয়ে যাবে না দেখবে এটা তোমার মধ্যে থেকে একটা গল্পের মতো হয়ে আরেকজনের জন্য বেরিয়ে আসবে তার জন্য আরেকটা স্মৃতি তৈরি হবে গান এইটাই করে জানো তো যেমন এই grandfather's clock was too large for the shelf though it stood 90 years on the floor. It's an American folk song, it's an English folk song, right? This is Mozart. This is Mozart. Right. If Mozart, this মানে বুঝতেই পারছো যে 17th century 16th century 17th century যে মিউজিক সেটা সম্পূর্ণ একটা অন্য ধাঁচে প্রায় 300 বছর থাকতে ইভলভ করতে মানুষের মুখে কানে ঘুরতে দেশ পলিটিক্স যুদ্ধ মহামারী এর ভেতর দিয়ে যেতে একটা কন্টিনেন্টাল শিফট হয়ে গ্র্যান্ডফাদার্স ক্লক হয়েছে রাইট আমি যদি এই গানটা না শুনতে পাই গান মানে ওই পার্টিকুলার গানটা না এই গানটা এই যে যাচ্ছে এতগুলো মানুষ নিয়ে যাচ্ছে তাকে এতগুলো মানুষ তার কাঁধে মানে তখন কি সে তার পোশাক তার মানে যে মানে ড্রেস আপ করা যে পারফেকশন সেটা নিয়ে যায় না অ্যাকচুয়ালি তুমি যদি ভেবে দেখো তার একটা বিমূর্ত নির্যাস সে ক্যারি করে আমার জন্য তাই তোমার জন্য তাই এবং সেটা ইউনিক টু তুমি সেটা ইউনিক টু আমি মনে করি যে পৃথিবীর সকলেই মিউজিকের মধ্যেই আছে মিউজিকের বাইরে নেই এটাকে তুমি খুব ক্যাকাফনিক বলছো সেটা কোনো একটা সার্কামস্টান্সে প্রচন্ড নেসেসারি হয়ে দাঁড়াবে রাইট তো একটা জিনিস আমার মানে জিজ্ঞেস করতে তোমাকে ইচ্ছে হয় এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার কি মনে হয় মানে ইট উইল বি মানে চ্যালেঞ্জ অর ইট উইল বি আ রিস্ক ফর মিউজিক সিঙ্গার্স স্পেশালি কনসার্টস বা লাইভ মিউজিক লাইভ পারফরমেন্স এর ইম্প্যাক্টটা কি রকম ভাবে তুমি দেখছো অনেক কিছু তো হচ্ছে অনেক কিছু সিঙ্গাররাও বলছেন দ্য পসিবিলিটিস অন আ ডিফারেন্ট নোট মানে যেহেতু আমি এই নিয়ে কাজ করি সামটাইমস মানে দ্য রাইট টুল অন রং হ্যান্ডস ক্যান অলসো ক্রিয়েট আ প্রবলেম তো তোমার ফ্রম অ্যাজ আ মিউজিশিয়ান অ্যাজ আ সিঙ্গার হোয়াটস ইয়োর থট অন এআই ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন আমার মনে হয় মিউজিক নিজেও তার নিজের মতো করে ইন্টেলিজেন্ট মানে সুরের এত ইন্টেলিজেন্স আছে নিজস্ব যেটা থেকেই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড় করছে সো ও তো একটা কয়েকটা সুর কয়েকটা ধাঁচা কয়েকটা ইয়েকে নিয়ে একটা কম্বিনেশনের স্পেস থেকে একটা কিছু প্রডিউস করছে এখন এই কমপ্লেক্স মাইন্ডটা আমরাও প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সমস্যাটা হয়ে যাচ্ছে যে এটা তৈরি করার যে স্পিডটা যে তার কারণ আমি করতে স্পিড অ্যাকচুয়ালি আমি তোমায় বলছি যে যদি স্পিড বলো যে আমরাও অ্যাকচুয়ালি এক্সট্রিমলি ফাস্ট মানে আমার মাথায় আমি কি গাইবো তার পরের সুরটা অনেকক্ষণ আগে থেকে বাজছে আমি এই ভেরিয়েশনটা করতে গিয়ে এর সেকেন্ড ভেরিয়েশনটা গাইবো থার্ড ভেরিয়েশনটা গাইবো না এগুলো আমার মাথায়
আনকনসিয়াসলি চলছে কিন্তু। হ্যাঁ, এই গানটা থেকে ওই গানটায় চলে গেছি আমি মাথায় অনেকক্ষণ আগে, মাথাও মানে the brain is incredible as well. It's just মানে একটা 1.5 কেজির জিনিস, it's unbelievably complex তো মানে সো সেও কিন্তু ইনক্রেডিবলি ইন্টেলিজেন্ট, আমি জানি না সে কতটা ইন্টেলিজেন্ট। সো আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার একটা নিজস্ব কারণে এসেছে, সেটা যে মুহূর্তে তার কারণকে সাবভার্ট করে অকারণেই বহু মানুষের সৃষ্টিকে নেগেট করতে শুরু করবে, যেটা শুরু হয়েছে, তখন আস্তে আস্তে আবার তার প্রয়োজনের যে জায়গা সেটা বেশ অনেকটা সরে আসবে আমার মনে হয়। তার কারণ মানে ঠিক যেরকম ভাবে বলছি, ধরো হাইডেগার বা পুরো যে জার্মান থিঙ্কাররা, ফিলসফাররা, আমি বলবো সায়েন্টিস্টরা, মিউজিশিয়ানরা, বলবো ধরো পোস্ট মার্কস যে জার্মানি, সেই জার্মানিতে একটা সোশ্যালিস্ট ন্যাশনালিস্ট স্পেস তৈরি করার যে মানে প্রয়োজন, সেই প্রয়োজন এলো কেন? তার কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেল এবং তাকে দিয়ে একটা নির্মম ট্রিটি সাইন করানো হলো যে এই তুমি পাবে না, তোমার অ্যাবসলিউটলি র্যানস্যাকড। মানে এই যুদ্ধের পরে যে ডিপ্রেশন তৈরি হলো জার্মানিতে, যে খাদ্যাভাব তৈরি হলো, তাকে ব্যবহার করে অনেকগুলো ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট ফোর্স উঠে আসছে। তার মধ্যে একটা অ্যাডলফ হিটলার নিয়ে আসছেন, কিন্তু অ্যাডলফ হিটলার একা নিয়ে আসছেন না, তার সাথে অসাধারণ থিঙ্কাররা, ক্রূর, ভয়ানক কিন্তু অসাধারণ, মানে তাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে তাকে ইন্ধন যোগাচ্ছেন যে এইভাবে করলে হবে। এই যে হিটলার অমুক পাবে ঢুকে বন্দুকটা এইভাবে তাক করবে, তারপর তাকে তোলা হবে, সে জেলে যাবে, সেখানে মাইন কাম্ফ লিখবে, এই যে পুরো ভয়ানক জার্নিটা, এটা কিন্তু হিটলারের একার ডিজাইন করা নয়, এটা একটা গ্রুপ অফ লোকের ডিজাইন করা। এটা হিটলারের একার ইন্টেলিজেন্স নয়, it's a cumulative intelligence which was serving Hitler in a certain way, which was not natural to human growth, you know. সেটা জার্মানি সেই সময় রেকগনাইজ করেনি, আজকে লজ্জা পায় জার্মানরা এটা নিয়ে, তাই তো? অধিকাংশ পৃথিবীর অধিকাংশ মানুষই এই নক্কারজনক ইয়েকে থেকে লজ্জা পায়। তো আমার কাছে ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে গেবলস যেভাবে ডিজাইন করেছিলেন একটা টেকনোলজি কিভাবে ফাংশন করবে, একটা মানে একটা পুরো ব্যুরোক্রেসি, ব্যুরো অফ ডিফেন্স কিভাবে ইন্ট্যাক্ট থাকবে, তার তো কতগুলো মানে বিপুল পরিমাণে থিঙ্কিং আছে, স্ট্রাকচার আছে, এক্সিকিউট করার বিভিন্ন পথ, মানে সবই ডকুমেন্টেড। তুমি লক্ষ্য করবে যে মুহূর্তে সেটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের প্রয়োজনকে অতিক্রম করে, অ্যাকচুয়ালি সাধারণ মানুষের প্রয়োজনে নয়, একটা প্রচন্ড লোভী এজেন্ডাকে সার্ভ করতে শুরু করলো, পৃথিবীর মানুষও কিন্তু সেটাকে রেকগনাইজ করতে শুরু করলো যে এইটা যেটা হচ্ছে এটা ঠিক না। আমি ওয়াগনারের সুরকে খারাপ মনে করি না, খুবই ভালোবাসি, কিন্তু ওয়াগনারের সুর যখন ওভাবে ব্যবহৃত হচ্ছে, ওই পারপাসে ব্যবহৃত হচ্ছে এবং কি কি সরিয়ে দিয়ে হচ্ছে, দেখো জার্মানিতে ক্যাবারে প্রথম শুরু হয়, আচ্ছা, অনেকেই জানে না, নাম জানতাম না। হ্যাঁ, কিন্তু জ্যাজ মিউজিক ইউরোপে প্রথম জার্মানিতে শুরু হয়। হিটলার ব্যান্ড দ্যাট, আচ্ছা, because calling it non-Aryanic music, একদম রেশিয়াল স্পেস থেকে। এই যে অ্যালাউ করবো না, সেই মুহূর্ত থেকে তুমি দেখো বার্টল্ড ব্রেখটের মতো প্লে রাইট
কার্ট ভাইলের সাথে বসে মিউজিক লিখছেন এবং অসাধারণ মিউজিক লিখছেন, যেটা কিন্তু আগেন নট ইন দ্যাট ওয়ে ভেরি জার্মান উল্টো দিকের, উল্টো স্রোতের। সো তার মানে কি আমি মানে ওই সময় নাৎসিরা যে মিউজিক লিখেছে সব ফেলে দিতে হবে না, তার থেকে তার নিশ্চয়ই তার মধ্যে কিছু ভালো আছে। সব ফেলে the ability to negate that which can't be negated is also a very necessary part of a revolutionary mindset. মানে creation itself is a revolutionary space, তো এবার আমি সব নেগেট করে দেবো, এইটা ভাবলে খুব ডেঞ্জারাস। মানে এটা নেগেট করা যায় না যে এটা সব ভেঙে দাও, এটাই অ্যাবসলিউট বলে দিলে। আমি বলবো যে না, এটাকেও নেগেট করা যায়, সব ভেঙে দেবো না। So what do you think? I mean, is AI a necessary? AI is না, would you take it as a threat? মানে Orko as আমার জন্য অ্যাবসলিউটলি কোনো থ্রেট না মনেই করি না। তার কারণ আমার সবথেকে মজার জায়গা হচ্ছে যে অ্যাবসলিউটলি এই কারণে থ্রেট না, তখন আমি খুব গান রিলিজ করা নিয়ে আমার খুব এসে যায় না কিছু। আচ্ছা, মানে ইট ডাজন্ট ম্যাটার, তার কারণ আমি বেশি এনজয় করছি তোমার সাথে গাড়িতে বসে গান করতে। রাইট। আমি বেশি এনজয় করছি দার্জিলিং এর রাস্তায় একজন মানুষের সাথে পাশে দাঁড়িয়ে গান করতে। অনেক লোক, তাতে কিছু লোক এসে গালাগালও করছে যে সে তো পুরোটা জানে না, সেটা মুহূর্ত দেখেছে, কিন্তু তার গল্পটা কোনো একটা ফর্মে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমার কাজ। সেটা সেই মুহূর্তে গান গাইতে গাইতেই করতে পারি। তার নেসেসিটিটা মানে তার সে যে একটা নেসেসারি পার্ট অফ সোসাইটি, যে এত বছর ধরে একটা প্রথায় এন্টারটেইন করে আসছে, সে এইভাবেই এই ঠান্ডায় বসে গান করে বাড়ি ফিরে যাবে। আমি দুদিন ওখানে দাঁড়িয়ে যদি তার সাথে গান করি, আমি আর একটু বেশি পপুলার হয়ে যাব না অ্যাকচুয়ালি, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ওই লোকটার ওই দুদিনের রোজগারটা করার, কারণ আমি তো জানি রাস্তায় গান করতে কতটা কষ্ট হয়। একটু আগে বলছিলাম তোমাকে, সপ্তাহে 4 দিন করতে হতো, তো সুতরাং আমি জানি যে ওই লোকটার সামনের রুমালটা ভর্তি হয়ে যাবে, আমি ওখান থেকে বেরিয়ে যাবো, তারপর দুটো গান করে আরাম করে বাড়ি যেতে পারবে। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারবে না। মানে তার কারণ এই ফিনোমেনাটা যে হিউম্যান টু হিউম্যান ইন্টারঅ্যাকশন বা যে কমিউনিকেশন কমেছে অনেক। হ্যাঁ, তো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তোমার গলাটাকেও ইউজ করে 4টে গানে চেপে দিতে পারে, করছে তো। মানে এটা তো হচ্ছে, আর কেউ বুঝতেও পারবে না। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স has gone to a perspective which is very scary, that it can even lie. Exactly. And there have been false negative tests also. হতেই পারে, কিন্তু মুশকিল হচ্ছে সে তো আর মংলাবাড়ি বলে একটি গ্রামে যাবে না। মানে আমি বুঝতে পারছি, আমি বলছি পৃথিবীতে এত স্পেস আছে, আমি বলছি যে there is hope, there is scope, there is everything. উল্টো যে যখনই একটা জিনিস অ্যাবসলিউটিস্ট হয়ে দাঁড়ায়, তখনই তার উল্টো দিকের বিপরীতেও আরো রেজিস্ট্যান্সও আস্তে আস্তে ইয়ে হয়ে ওঠে, এবং রেজিস্ট্যান্সই একমাত্র অ্যাবসলিউট বলে আমি মনে করি। রাইট। রেজিস্ট্যান্স কেই একমাত্র অ্যাবসলিউট বলে এই জন্য মনে করি না, এখানে রেজিস্ট্যান্সের আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। আমি বেঁচে আছি, সেটা তো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য না। আমি বেঁচে আছি তার কারণ আমার শরীরের ধমনীর ভেতর থেকে যে রক্ত যাচ্ছে, অ্যাটমসফেরিক প্রেসার আমার শরীরের উপর যে পরিমাণ প্রেসার দিচ্ছে, আমার শরীরটা ক্রাম্বল করে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার ব্লাড এত ভালো ডিজাইন, ব্লাড স্ট্রাকচারটা আমার পুরো আমার বডিটাই এত ভালো ডিজাইন যে ব্লাড কাউন্টার প্রেসার দিচ্ছে ভেনগুলোর উপরে, এক্স্যাক্টলি যতটা প্রেসার আমার শরীরের উপর অ্যাক্ট করবে ও এক্স্যাক্টলি সেটার সাথে ট্যালি করতে 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 যাবে। তাই তো হয়। এবারে মুশকিল হচ্ছে এইটাকে রেজিস্ট্যান্স বলে। দি পার্মানেন্ট, মানে যেটা আমি বললাম, ফ্লো অফ জয় ইজ রেজিস্ট্যান্স ইটসেলফ। রাইট। দ্যাট হুইচ ফিলস এমটিনেস। যত এমটিনেস তত জয়, যত এমটিনেস তত জয়। খুবই নট নেসেসারিলি সুখ, কিন্তু জয় চুয়ে চুয়ে পড়বে সেই জয় ভেতর থেকে। হয়তো মানে দুঃখের রক্তক্ষরণের মতো করে পড়বে, কিন্তু জয়।
আমি বলছি যে 73-এর মন্বন্তরের কথা মাথায় রেখে যে ভয়ানক সমস্ত গান, আজ তোমার সে গান আনন্দ দেয় না? দুঃখও দেয়, কিন্তু আনন্দ দেয় না কি? হয়তো সে খুব সুখের গান নয়, অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, কিন্তু তুমি এই গানটা শুনে আনন্দ পাও না শুভদীপ দা? আমি তো পাই, আমি তো পাই। তখন তোমার ভেতরের যে অংশটা ক্ষয়ে যাচ্ছে তাকে তো একটা মলমের মতো কাজ করে। কারেক্ট, কারেক্ট। সো এইটা মুশকিল হচ্ছে যে এই প্রসেসটা আর একটু কমপ্লেক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আর একটু খাটতে হবে আর কি, বুঝতে পেরেছো? মানে আর একটু জার্নি বাকি আছে, সেই একটুটা আমার মনে হচ্ছে না আমি খুব দেখে পারবো আর কি। রাইট, মানে ঠিক আছে, এরকম অনেক ঘটনা ঘটেছে, রাইট, করে দিচ্ছে এবং সেটা খুব স্যাড যে এরকম ভাবে ট্রিগার করছে, এরকম ভাবে মানুষ এইভাবে টাইম স্প্যান কমে আসছে। কমতে কমতে কি হবে বলতো, মানে একটা জায়গা আসবে যেখানে এত চয়েস হয়ে যায়, এআই এর জন্যই অ্যাকচুয়ালি এত চয়েস হয়ে গেছে, ইউ আর কনফিউজড, বম্বার্ডেড। হ্যাঁ, এবার এই কনফিউশন তোমার মধ্যে একটা ভয়েড তৈরি করবে, সেই ভয়েডকে একমাত্র একটা হিউম্যান বা লিভিং এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে পারে। মানে কারেক্ট, তার পরিপূরক, ভেরি ইম্পর্টেন্ট লিভিং এক্সপিরিয়েন্স, এটা লিভিং এক্সপিরিয়েন্স, সেটা ভেরি ইম্পর্টেন্ট, পরিপূরক, তার পরিপূরক হতে পারে। ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তো in the contrast of all this, the artist life is a very insecure life, right, and to some extent, when it comes to the parameters of survival, একটা তো বাঁচার জন্য রোজগার হ্যান ত্যান, তো you have also been through it, everyone, হ্যাঁ, সেটা আর্টিস্ট বলে না, আমি মনে করি যে there is always a fight, a struggle, whatever you can say, right? তো তোমার কি মনে হচ্ছে আগামী there are new younger people, from the younger generation, they will take up art or performing art or music as a profession? More people are taking up art now than before as a subject. মুশকিল হচ্ছে যে এইখানে আবার আমার একটা সমস্যার জায়গা আছে যে সিঙ্গিং requires a certain kind of craftsmanship. Training and playing an instrument requires a certain kind of craftsmanship. কিন্তু আর্ট প্র্যাকটিস করা will probably come to this realization after, it could be in 6 months, it could be in 6 years, it could be in 60 years, that ও আচ্ছা, এতদিন আমি একটা ক্রাফটকে ঘষছিলাম, ঘষে ইয়ে করছিলাম, কিন্তু আমি কি আর্টে অ্যারাইভ করতে পেরেছি? সো সেই কোয়েশ্চেনটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন, যে তুমি যদি বলো একজন আর্টিস্টের জার্নি, সেটা এই কারণে ইন্ডিভিজুয়াল প্রশ্ন। তখন একজন আর্টিস্টের কথা শুধুমাত্র আমি কত ইম্পর্টেন্ট এইটা বলা নয়, আমার চাপা পড়ে থাকা কথাগুলো কত ইম্পর্টেন্ট সেইটা বলাটা একজন আর্টিস্টের কাজ। এবার চাপা পড়ে যাওয়া কথাগুলো আমার একার না, আমি যেখান থেকে আসছি, যে সময় থেকে আসছি, যে ধরনের অপারেশন থেকে আসছি, যে ধরনের এমন তো কোনো সিস্টেমই নেই যে সিস্টেম অ্যাবসলিউটলি ক্লিন এন্ড ক্লিয়ার, মানে অ্যাবসলিউট লিবারেশন অফ দ্য বিং, মানে কেউই তাহলে তুমি আর আমি এই গাড়িতে আইডিয়াল সিচুয়েশন তো নেই, কিছু উড়ে লেভিটেট করতে করতে যেতাম, এতই যদি হ্যাঁ সুন্দর ইজি হতো, এইটা এই সামনের ট্রাফিকটা উপরে যেত। না, আমার অ্যাকচুয়ালি এটা ভালো লাগছে, I'm also enjoying it, like I really don't know whether I would really enjoy just going, আমার যেমন প্লেনে চড়তে খুব ভালো লাগে না, খুব ইনসিকিউর লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার ভীতি আছে, তৈরি হয়েছে ওভার, আমাকে প্রচন্ড প্লেনে চড়তে হয়, আমি একদমই পছন্দ করি না, কারণ আমার কিছু নেই আমার তলায়, এটা আমার কাছে খুব অস্বস্তির একটা স্পেস তৈরি করে, ঠিক আই ডোন্ট লাইক ইট। আর একটা হচ্ছে যে ওপর থেকে পৃথিবীটাকে দেখা খুবই সুন্দর হতে পারে সেটা, কিন্তু আমি মানুষগুলোকে দেখতে পাই না, তো হঠাৎ মানুষের যন্ত্রণা,
মানুষের কষ্ট, মানুষের আনন্দ, এই যে পৃথিবীটা এত কিছু নিয়ে, যুদ্ধ পরে এত বিধ্বংসী একটা পৃথিবী, তারপরে তাকে মেরামত করা, তাকে তার উপরে মলম লাগানো, এই একই তো পৃথিবীতে মলমও লাগাচ্ছে মানুষ। এই পুরো জিনিসটা ঘটছে, এই প্লেনটা উপরে চলে গেল না, উপর থেকে সবকিছু সব চলে গেল, হ্যাঁ, এইটা আমার জন্য খুব ডিফিকাল্ট। এইখানে আর্ট কনস্ট্যান্টলি আমার মনে হয় আমাকে গ্রাউন্ড করে, আমার তলানির একদম গ্রাউন্ডে যে জিনিসগুলো চাপা পড়ে আছে সেগুলোকে ধাক্কা দেয়, সেগুলোকে চার্ন করে, মন্থন করে, তাকে তুলে আনতে হেল্প করে। সেইটা আমার কাছে আর্ট। সবার কাছে তার আবারও বলছি, কোনো ডেফিনেশন অ্যাবসলিউট হবে না, কিন্তু আমি মনে করি যে এই চার্নিং এর এক্সপিরিয়েন্স সবারই হয় কোনো না কোনো মুহূর্তে তার জীবনে, কারণ চাপা তো পড়তেই থাকবে। এত ইনফরমেশন, লাস্ট 5 মিনিটে আমি যত বকেছি আর তুমি যত শুনেছো, এই যে এত ইনফরমেশন, এই 5 মিনিটের যে ভলিউমটা ইনফরমেশনের, তুমি ভেবে দেখো, তোমার একটুও কম না, আমার একটুও কম না একে অপরের থেকে, বা বেশিও না। অতটাই ইনফরমেশন তোমার মাথায় আছে, অতটাই ইনফরমেশন আমার মাথায় আছে। সেই ইনফরমেশনের মধ্যে হয়তো একটা কতগুলো ইউনিক ঘটনা আছে, যে রাস্তার অমুক জায়গায় জল জমে আছে, এখানে এটা হয়তো আমি নোটিস করছি, তুমি হয়তো সামনের ওই, সো ইটস আ ইউনিক সেট অফ ইনফরমেশন, বাট দ্য ভলিউম ইজ 5 minutes of information, right? সো তার সবটা তো তুমি রাখতে পারছো না, তার অধিকাংশটাই তো চাপা পড়ে, শেয়ার করতে হবে, মানে সবকিছু আমি রিটেনও করতে পারবো না, আবার রিকালেক্ট করতে পারবো। এবার তার মধ্যে অনেকটা পার্টই তোমার ভেতরে চাপা পড়লো। এবার চাপা পড়ে যাওয়া সবকিছুই কি ইম্পর্টেন্ট না, কিন্তু বেশ অনেক কিছুই হয়তো ইম্পর্টেন্ট। কারেক্ট। সেটা কখন বলবো আমি, মানে এই যে অদম্য ইচ্ছে যে আমার এইগুলো চাপা পড়ে আছে, এটা যদি বলি, এটা যদি না বলি, আমি ছাড়া তো কেউ বলবে না, আর তো কেউ বলার নেই, এটা আমার হয়ে তো আর কেউ বলে দেবে না। জমাদার রোজ ওটা খোঁচাচ্ছে, খুঁচিয়ে ওই ড্রেন থেকে পাক তুলে আনছে, খুবই তার জন্য ক্রাফটসম্যানশিপ লাগে, কিন্তু সে যেটা পারছে না সেটা হচ্ছে ওর থেকে যে যন্ত্রণাটা ওর ভেতরে চলছে ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে, সেইটা কোথাও প্রকাশ করার, বহিঃপ্রকাশ করার আমরা দেখতে পাচ্ছি, সেটা তার থেকে আমাদের একটা এমপ্যাথেটিক এক্সপিরিয়েন্স হচ্ছে কোথাও না কোথাও। আমরা সেটাকে সিম্প্যাথিতে নিয়ে চলে যাচ্ছি, তখন আমরা আমাদেরকে ডিস্টেন্স করে দিচ্ছি তার থেকে ফিজিক্যালি। কারেক্ট কারেক্ট। এবারে আবার কিভাবে আমি এমপ্যাথেটিক হয়ে উঠতে পারি, যখন ওই লিভড এক্সপিরিয়েন্সটাকে আমি কোনো না কোনো ভাবে ফিরে এসে উদম খাটো গায়ে গতরে ব্যস্ত হাতে মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার কলকাতাতে, তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায় গেমসুর ভেসে বেড়ায় শহরে হাওয়ায়। ওই যন্ত্রণাটাকে ও যেটা বলতে পারছে না, সেটাকে সুমন, ওটা সুমনেরও ভেতরে তলায় কুকড়ে জমে থাকা একটা রিয়ালিটি পুশ করে বার করে নিয়ে আসতে পেরেছে কোথাও। আমার মনে হয় যে আমি যখন মানে এই গানটা গাই, ধরো রাখা তোমার করতালে আকাশমান মেঘ, তুমি সে মেঘে ছিটিয়ে দিলে জামায় লেগেছে আবেগ, জামায় ঢেলেছি আতর অল্প ব্যথাতে কাতর, সামান্য সেই ব্যথা তবু খুবই আহত। সন্ধেবেলার দিকে যাব
আমি তোমাদের পাড়ায় যে তার লোভে যা কিছু বাজি ধরেছি সব কিছুই হারাই। আমি ফ্যা ফ্যা করে ঘুরি চারটে রঙিন কাঁচের চুড়ি, একটা পুরনো সানগ্লাস, ছেড়ে আসা ভিটে মাটি আর সামান্য চাষবাস। যা কিছু স্মৃতি আছে যেন, যা কিছু স্মৃতি আছে যেন আমি ভুলে যাবার আগে সেসব তোমার হাতেই দেব আমায় নাবালক ভেব। তবু তোমার হাতেই দেব আমার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, মায়ের মলিন শাড়ির গন্ধ, রাখা গয়নাগুলো বন্ধ, কিন্তু তোমার করতালে রাখা এক আসমান মেঘ আমি কার হাতে দেব বলো এতটাই আবেগ। তো অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড, যেটা আমার শেষ প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে এই সব কিছুর মধ্যে হোয়াট ইজ ইয়োর ডেফিনেশন অফ হ্যাপিনেস? এটা আমি তোমাকে অলরেডি বললাম যে হ্যাপিনেস attracts me very momentarily. It's not, I'm not necessarily a very happy person, but I'm a very joyful person. So happiness is very momentary for me, just like sorrow. It is also very momentary. It's a vicious ongoing circle of the two, you know. But what is necessary for me is I feel the void of a community around me which is making a very strong effort to fill it up. কেউ কেরানি, কেউ স্কুল গার্ল, কেউ দোকানি, কেউ লেখক, কেউ অ্যাক্টিভিস্ট, কেউ প্রেমিক, আজকে প্রেমে পড়েছে, কেউ ছবি বানাচ্ছে, কেউ তার সন্তানের সো কল তথাকথিত সামাজিক অ্যাবনর্মালিটির সাথে যুদ্ধ করছে, তাকে নর্মালাইজ করার দুঃখে একটা ভেন্ট খুঁজছে। এটা একটা কালেকটিভ ভয়েড, একটা সময়, যে সময়ের কিছু জিনিস অ্যাকসেপ্টেবল এই কালেকশনের মধ্যেই, আর কিছু জিনিস অ্যাকসেপ্টেবল নয়। আমরা যদি আরেকটু অ্যালাউ করি to find a more pluralist way of allowing joy to come. Joy is very simple. Happiness is very not very simple and very, very temporary. Event driven? Huh? Is it event driven? It is very event driven and it's very ambitious. Happiness wants you to be happy always, which is not possible. Right. But joy is eternal. And it can be in happiness. Sorrow is also joy. নয় দরজা করি বন্ধ, লইয়া ফুলেরও গন্ধ, অন্তরে জপিও বন্দের নাম রে ভোমরা, নিশীথে যাইও ফুলগুনে। জ্বালাইয়া দিলেরও বাতি, জ্বালাইয়া দিলেরও বাতি, মনে ফুটা ফুল নানা জাতি, কত রঙের ধরবে ফুলের কলি রে ভোমরা, নিশীথে যাইও ফুলগুনে। অধম শেখ ভানু বলে, তুমি ঢেউ খেলাইও আপন দিলে, পদ্ম যেমন ভাসে গঙ্গার জলে রে ভোমরা, নিশীথে যাইও ফুলগুনে। এই জয়ের কথা বলছি। এত যুদ্ধ, এত বিদ্বেষ,
এই যেন একটা বড় শরীরের মধ্যে ক্ষত সৃষ্টি করছে। এই শরীরটাকে আমরা কমিউনিটি হিসেবে দেখতে পারি। সেই ক্ষতর উপরেই আবার মলম লাগছে, আবার সেই ক্ষতগুলো একটু একটু ভরছে, আবার ভাঙছে, আবার গড়ছে। এই যে জয় অফ ক্রিয়েশন অফ আ মোমেন্ট নাও, এইটা আমার কাছে খুব নেসেসারি। এটা এটা খুব ইন্টারেস্টিং সুফি পোয়েট্রি মনে পড়লো। একটা গান দিয়ে আমরা শেষ করি না, ভালো সুফি বেশ, যেটা গাইলাম সেটাই গাইছি। তো পরবর্তীকারের কাছে কিছু পোকারা এসে পরবর্তীকারের কাছে বলে, আচ্ছা তুমি জোনাকিকে আলো দিয়েছো, আমাকে তো আলো দিলে না। তো তুমি যে এই এত আলো দিলে ওকে, আমরা যে আলো পেলাম না। তখন উপরওয়ালা বলেন যে তুমি যেই হন, তিনি বলেন যে যাও, আমি তোমাকে এক বেলা সময় দিলাম, কোথায় আলো পাচ্ছ, কোথায় আলো আছে আমাকে একটু খোঁজ করে এনে বলো। সব পোকারা বেরিয়ে যায় খুঁজতে। একবেলা খুঁজে কেউ খুব তাড়াতাড়ি চলে আসে, কেউ একটু পরে আসে। একজন বলছে আমি ওই বাড়িতে হারিকেনের ওখানে আলো দেখেছি, একজন বলছে আমি ওইখানে ওই জঙ্গলে আগুন ধরেছে ওখানে আলো দেখেছি, একজন বলছে আমি ওইখানে ওই দরজার ফাঁক দিয়ে সূর্যের একটু আলো আসছিল, আমি ওখানে আলো দেখেছি। তো উপরওয়ালা খুব মজার একটা জবাব দেন, বলেন যে আলো যদি তুমি খুঁজে পেতে তাহলে তুমি আর আমার কাছে আসতে না, তুমি আলোয় বিলীন হয়ে যেতে। क्या बात, क्या बात। হরে নয় দরজা করি বন্ধ, মনরে লইয়া ফুলের গন্ধ, নয় দরজা করি বন্ধ, মনরে লইয়া ফুলের গন্ধ, নয় দরজা করি বন্ধ, লইয়া ফুলের গন্ধ, কত রঙের ধরবে ফুলের কলি রে ভোমরা, মিশিতে যাইও ফুল বনে, মিশিতে যাইও ফুল বনে রে ভোমরা, মিশিতে যাইও ফুল বনে। অদশেক ভানু বলে মনে ঢেউ খেলাইও আপন দিলে, তোরে পদ্ম যেমন পাশে গঙ্গার জলে রে বোরা, মিশিতে যাইও ফুল বনে, ঘরে মিশিতে যাইও ফুল বনে রে বোরা, মিশিতে যাইও ফুল বনে।
একই কথা উনি বলছেন। ও जैसे पातर तरवर के मिलना बहुत दुहेलो, मिलना बहुत दुहेलो, ना जानू मैं किधर गिरेगा, ना जानू मैं किधर गिरेगा, लगिया पवन का दे लो ओ जी उड़ जाएगा, हमसे अकेला जग दर्शन का मेला, जग दर्शन का मेला, जग दर्शन का मेला, जग दर्शन का मेला ओ जी। ওরে জ্বালাইয়া দিলে বাতি, ও মনে যে ফুটা ফুল নানা বাতি, ওরে জ্বালাইয়া দিলে বাতি, মনে যে ফুটা ফুল নানা জাতি, কত রঙের উড়বে ফুলের কলি রে বোমরা, মিশিতে যাইও ফুল বনে, মিশিতে যাইও ফুল বনে রে বোমরা, মিশিতে যাইও ফুল বনে। থ্যাংক ইউ সো মাচ শোতে আসার জন্য, এত ভালো লাগলো, দারুণ লাগলো, দারুণ লাগলো, এবং আমার শহরটাকে আবার নতুন করে চিনলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।